আজ আমরা আদরিনী ষষ্ঠ পরিচ্ছেদ পড়ব। একটা হাতি যাকে তার মালিক নিজের মেয়ের মতন ভালোবাসতো, আর সেই হাতিটি চলে যাওয়ার সময় কাঁদছিল। একটা হাতি সত্যি সত্যি কেঁদেছিল। বিশ্বাস হচ্ছে না, আজ প্রমাণ সব বুঝবো। আদরিনীকে মেলা পাঠানো হলো, কিন্তু একটা অদ্ভুত ঘটনা ঘটলো যা কেউ আশা করেনি। তোমার কি মনে করো, আদরিনী বিক্রি হবে না ফিরে আসবে? কখনো কি তোমার প্রিয় কিছু হারিয়েছ? তখন কেমন লেগেছিল? এই গল্পটা ঠিক সেই কষ্টের। এটা একটি হাতির গল্প না, এটা আসলে মানুষের ভালোবাসার গল্প। এই গল্পটা শুনে যদি তোমার চোখে জল না আসে তাহলে বলো। তিনটা জিনিস এই গল্পে তোমাকে অবাক করবে: ভালোবাসা, ত্যাগ, আর শেষে যা হবে ওয়েট করে থাকবে। কল্যাণী বিবাহ সমস্ত কথাবার্তা পাকা হইয়া গিয়েছে। কল্যাণী বিয়ে নিয়ে সব আলোচনা শর্ত ও ঠিকঠাক করা সব সম্পূর্ণ হয়ে গেছে। এখন বিয়েটা নিশ্চিত। 10 জ্যৈষ্ঠ শুভ কাজের দিন স্থির হয়েছে। অনেকদিন ধরে পাত্রপক্ষ কন্যাপক্ষ আলোচনা চলার পর অবশেষে 10 জ্যৈষ্ঠ বিয়ের দিন স্থির হলো। শুভ কাজের জন্য 10 জ্যৈষ্ঠ তারিখে ফাইনাল করা হয়েছে। বৈশাখ করিলে উভয় পক্ষে আশীর্বাদ হবে। বৈশাখ মাসে দুই পক্ষের জন্য শুভ ও মঙ্গলজনক মনে করা হয়। হস্তে বিক্রি টাকা আসলে গয়না গড়াতে দেওয়া হবে। হাতে বিক্রি করে যখন টাকা পাওয়া যাবে তখন সেই টাকা দিয়ে গয়না তৈরি করার ব্যবস্থা করা হবে। ধরো, গয়না তৈরির কাজটি হাতে বিক্রির টাকা পাওয়ার উপর নির্ভর করছে। ধরো, একটা পরিবারে মেয়ের বিয়ের জন্য গয়না বানাবে ঠিক করেছে, কিন্তু তাদের কাছে এখন টাকা নেই। তারা ভাবলো আগে জমিটা বিক্রি করি, টাকা পেলেই গয়না বানাবো। ঠিক তেমনি এখানে বলা হয়েছে, হাতে বিক্রি করে টাকা পেলে গয়না তৈরি করা হবে। কিন্তু একলা বৈশাখ সন্ধ্যাবেলা মুস করে আদরিনী ঘরে ফিরে আসিল। বিক্রি হয় না, উপযুক্ত মূল্য দেওয়ার খরিদ্দার জোটে না। আদরিনীকে ফিরিতে দেখে বাড়িতে আনন্দ কোলাহল পড়িয়া গেল। আদরিনী ছিল জয়রাম মুক্তারের খুব আদরের হাতি। তিনি তাকে নিজের মেয়ের মতন ভালোবাসতেন, কিন্তু দুঃখের বিষয়, তার জ্যেষ্ঠ কন্যার বিয়ের জন্য টাকা অভাব হয়। তাই তিনি বাধ্য হয়ে আদরিনীকে বিক্রি করার সিদ্ধান্ত নেন। চৈত্র সংক্রান্তের সময় আদরিনী বামুনহাটে মেলা পাঠানো হয়। এতে পরিবারের সবাই খুব দুঃখ পায়, কারণ তার হাতিটি অনেক ভালোবাসতেন। কিন্তু মেলায় আদরিনী বিক্রি হয় না, কোনো ভালো খরিদ্দার পাওয়া যায় না। তাই এক বৈশাখের সন্ধ্যাবেলা আদরিনীকে আবার বাড়ি ফিরে আসে। আদরিনীকে ফিরে আসতে দেখে পরিবারের সবাই খুব খুশি হয়ে যায় এবং বাড়িতে আনন্দ উল্লাস শুরু হয়। অর্থাৎ প্রিয় জিনিস ফিরে পেয়ে তারা আনন্দ মেতে ওঠে। বিক্রি হয় নাই বলিয়া কাহো কোনো খেদের চিহ্ন সেই সময় দেখা গেল না। যেন হারাধন ফিরিয়া পাওয়া গিয়েছে। সকলের আচরণে এই রূপ মনে হইতে লাগিল। শোনো ছাত্রছাত্রীরা, এখানে বলা হয়েছে আদরিনীকে মেলায় বিক্রি করতে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু সেই পর্যন্ত তাকে কেউ কিনে নেয়নি, অর্থাৎ বিক্রি হয়নি। আর একটা গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে, যদি হাতিটি বিক্রি হয়ে যেত তাহলে তার শরীরে কিছু চিহ্ন বা দাগ দেখা যেত, কিন্তু সেই সময়ে এমন কোনো চিহ্ন দেখা যায়নি। তাই সবাই বুঝতে পারে সে আদরিনী আসলে বিক্রি হয়নি এবং সে আগের মালিকের কাছে ফিরে এসেছে। অর্থাৎ আদরিনীকে ফিরে পেয়ে তাদের আনন্দ এতই বেশি ছিল যে সেটা হারা ধন ফিরে পাওয়ার আনন্দের মতন। ধরো, তোমার খুব প্রিয় একটি মোবাইল বা বই হারিয়ে গেল। তুমি অনেক খুঁজেও পাচ্ছ না। তারপর হঠাৎ একদিন সেটা আবার পেয়ে গেলে, তখন তুমি এতই খুশি হবে যে তোমার আচরণ দেখে মনে হবে তুমি যেন অনেক বড় ধন ফিরে পেয়েছ। ঠিক তেমনি আদরিনী ফিরে আসায় সবাই আনন্দ হয়েছিল। এখান থেকে এমসিকিউ প্রশ্ন আসতে পারে যে যেন হারাধন ফিরিয়ে পাওয়া গিয়েছে, এই বাক্যটি দ্বারা কি বোঝানো হয়েছে? সবাই দুঃখিত হয়েছিল, সবাই রেগে গিয়েছিল, সবাই খুব আনন্দিত হয়েছিল যেন হারাধন মূল্যবান কিছু ফিরে পেয়েছিল। কেউ কিছুই বুঝতে পারেনি। তো আমরা বলবে
সবাই খুব আনন্দিত হয়েছিল, যেন হারাধন মূল্যবান কিছু ফিরে পেয়েছে। তোমাদের কি কখনো এমন কিছু হারিয়ে আবার ফিরে পেয়েছো? তখন তোমাদের কেমন লেগেছিল কমেন্টে জানাও। বাড়ির বাড়ির লোকে বলিতে লাগলো, আহা, আদর রগা হয়েছে, বোধহয় এই কদিন সেখানে ভালো করে খেতে পাইনি, ওকে দিন কতই এখানে বেশ করে খাওয়াতে হবে। এখানে দেখা যাচ্ছে আদরিনকে যখন মেলা থেকে ফিরে এলো, তখন বাড়ির লোকজন তাকে দেখে খুব চিন্তিত হয়ে পড়ল। তারা বলেছিল, আহা, আদরিনী তো অনেক রগা হয়ে গেছে, মনে হচ্ছে মেলায় থাকার সময় সে ঠিক মতন খেতে পায়নি। তাই তারা সিদ্ধান্ত নিল যে এখন তাকে বাড়িতে ভালো করে খাবার খাওয়াতে হবে, যাতে সে আবার আগের মতন সুস্থ ও সবল হয়ে ওঠে। এর মাধ্যমে আমরা বুঝতে পারি পরিবারের সময় আদরিনীকে কতটা ভালোবাসত এবং তার যত্ন নিতে চাইত। আনন্দের প্রথম উচ্ছ্বাস উপনীত হইলে পরের দিন প্রতিবেশী বন্ধুগণ আবার বৈঠকখানা সমবেত হইলেন। এখানে বলা হয়েছে, আদরিনী ফিরে আসার পর প্রথমে বাড়িতে খুব আনন্দ ও উত্তেজনা ছিল। সবাই খুব খুশি হয়েছিল এবং অনেক হইচই করছিল। কিন্তু কিছু সময় পরে সেই প্রথম আনন্দ উত্তেজনা একটু কমে গেল বা শান্ত হয়ে এলো। তারপর পরের দিন প্রতিবেশী ও বন্ধুরা আবার বাড়ির বৈঠকখানায় জড়ো হলেন, অর্থাৎ তারা আবার একসাথে বসে কথা বলতে লাগলেন, সম্ভবত আদরিনীকে নিয়ে আলোচনা করার জন্য। ধরো তোমার বাড়িতে কোনো ভালো খবর এলো, যেমন তুমি পরীক্ষায় ভালো নম্বর পেয়েছো, তখন সবাই খুব আনন্দ করে মিষ্টি খাওয়ায়, হইচই করে। কিন্তু কিছুক্ষণ বা একদিন পরে সেই উত্তেজনা কমে যায়। তারপর আবার সবাই শান্ত হয়ে বসে সেই বিষয় নিয়ে কথা বলে। ঠিক তেমনি আদরিনী ফিরে আসার পর প্রথমে আনন্দ ছিল, পরে তা কমে গেল। সবাই আবার বসে আলোচনা করল, অত বড় মেলায় এমন ভালো হাতি খরিদ্দার কেন জুটল না, তা লইয়া আলোচনা হইতে লাগিল। আদরিনী এত ভালো একটি হাতি হওয়া সত্ত্বেও এত বড় মেলায় তাকে কেন কেউ কিনতে এলো না, তা নিয়ে সবাই অবাক হয়ে আলোচনা করতে লাগলো। অর্থাৎ সবাই ভাবছিল, এত বড় মেলায় তো অনেক খরিদ্দার আসে, তাহলে এত ভালো হাতি হয়েও কেন তার কোনো খরিদ্দার পাওয়া গেল না। এই বিষয়টি নিয়ে প্রতিবেশী ও বন্ধুরা একসাথে বসে কথা বলতে শুরু করলো। এই লাইন দিয়ে এমসিকিউ প্রশ্ন আসতে পারে যে এত বড় মেলায় আদরিনী কোনো খরিদ্দার না পাওয়ার বিষয়টি নিয়ে কি করা হয়েছিল। 1 নম্বর, সবাই খুশি হয়েছিল। 2 নম্বর, কেউ কিছু ভাবেনি। 3 নম্বর, সবাই অবাক হয়ে আলোচনা করছিল। 4 নম্বর, মেলাটি বন্ধ হয়ে গিয়েছিল। উত্তরটি হবে 3 নম্বর, সবাই অবাক হয়ে আলোচনা করছিল। একজন বলিলেন, ওই যে। আবার মুখার্জি মহাশয় বললেন, আদর যা মা, মেলা দেখে এসো। তাই বিক্রি হলো না। এখানে আদর যা মা বলতে আদরিনীকে স্নেহ করে ডাকা হয়েছে, আর কথাটি অর্থ হলো তুমি শুধু মেলা ঘুরে দেখতে গিয়েছিলে, বিক্রি হওয়ার জন্য নয়, তাই তোমাকে কেউ কেনেনি। অর্থাৎ এটা একটি মজার মন্তব্য, যার মাধ্যমে বোঝানো হয়েছে আদরিনী বিক্রি না হয়ে শুধু মেলা দেখে ফিরে এসেছে। উনি তো আর আজকালকার মুরগিখোর ব্রাহ্মণ নন। ওর মুখ দিয়ে ব্রহ্মবাক্য বেরিয়েছে, সে কথা কি নিষ্ফল হবার জো আছে? কথাই বলে ব্রহ্মবাক্য বেদবাক্য। ব্রহ্মবাক্য বা বেদবাক্য বলতে বোঝানো হয় এমন কথা যা একেবারে সত্য এবং কখনো ভুল হয় না। বামুনহাটের মেলা ভাঙিয়া সেখান হইতে আরও 10 ক্রোশ উত্তরে রসুনগঞ্জে সপ্তাহব্যাপী কার এক মেলা হয়। ধরো তোমাদের এলাকায় একটি মেলা হলো, সেটা শেষ হলে পাশে এলাকায় আবার নতুন মেলা শুরু হলো, যা কয়েকদিন ধরে চলে। তখন ব্যবসায়ীরা এক জায়গায়। ঠিক তেমনি এখানে বামুনহাটের মেলার পর রসুনগঞ্জে আরেকটি মেলার কথা বলা হয়েছে। এখান থেকে এমসিকিউ প্রশ্ন আসতে পারে যে 10 ক্রোশ উত্তরে কথাটি কি নির্দেশ করে? সময়ের দূরত্ব, অর্থের পরিমাণ, স্থানের দূরত্ব,
মানুষের সংখ্যা, তোমরা বলবে স্থানের দূরত্ব। যে সকল গো মহিষ বাবুনহাটে বিক্রি হয় না, সেই সব রসুনগঞ্জে গিয়ে জমে সেখানে আদরিণীকে পাঠাবার পরামর্শ হলো। এখানে বলা হয়েছে বাবুনহাটের মেলায় যেসব গরু মহিষ বিক্রি হয়নি সেগুলো পরে রসুনগঞ্জে মেলায় নিয়ে যাওয়া হয়। অর্থাৎ এক মেলায় যদি কোনো পশু বিক্রি না হয় তাহলে তাকে অন্য মেলায় নিয়ে গিয়ে আবার বিক্রি করার চেষ্টা করা হয়। এই কারণে সবাই পরামর্শ দিল আদরিণীকে রসুনগঞ্জে মেলায় আবার পাঠানো হোক, যাতে সেখানে হইতে ভালো খরিদ্দার পাওয়া যেতে পারে। এই লাইন থেকে শুধু প্রশ্ন হতে পারে যে বাবুনহাটে বিক্রি না হওয়ায় পশুগুলোর সঙ্গে কি করা হতো। 1 নম্বর, বাড়িতে রেখে দেওয়া হতো। 2 নম্বর, ফেলে দেওয়া হতো। 3 নম্বর, রসুনগঞ্জে মেলায় নিয়ে যাওয়া হতো। 4 নম্বর, আর বিক্রি করা হতো না। তোমরা বলবে 3 নম্বর, রসুনগঞ্জের মেলায় নিয়ে যাওয়া হতো। আজ আমার আদরিণী মেলায় যাইবে। আজ আর বৃদ্ধ তাহার কাছে গিয়া বিদায় সম্ভাষণ করিতে পারিলেন না। রীতিমতো আহার দির পরে আদরিণী বাহার হইয়া গেলেন। কল্যাণী আসিয়া বলিল, দাদামশাই আদর যাবার সময় কাঁদছিল। এখানে আমরা খুব আবেগপূর্ণ একটি দৃশ্য দেখতে পাই। আজ আদরিণী আমার মেলায় পাঠানো হচ্ছে, কিন্তু তার মালিক যে বৃদ্ধ ব্যক্তি এতটাই দুঃখ পেয়েছিলেন যে তিনি আদরিণীর কাছে গিয়ে বিদায় জানাতে পারেননি। তিনি মনে মনে খুব কষ্ট পাচ্ছিলেন, তাই সামনে গিয়ে বিদায় বলা তার পক্ষে সম্ভব হয়নি। তারপর নিয়মত তাকে খাবার খাওয়ানো হলো এবং আদরিণীকে বাইরে নিয়ে যাওয়া হলো। এই সময় কল্যাণী এসে জিজ্ঞাসা করলো, দাদামশাই আদর যাওয়ার সময় কি কাঁদছিল? এই প্রশ্ন মাধ্যমে বোঝা যায় আদরিণী শুধু একটি হাতি নয়, সেই পরিবারের একজন সদস্যর মতো। তার চলে যাওয়ায় সবাই দুঃখ পাচ্ছিল, এমনকি মনে হচ্ছিল আদরিণীর জন্য কাঁদছিল। এই লাইন থেকে এমসিকিউ প্রশ্ন আসতে পারে যে বৃদ্ধ ব্যক্তি কেন আদরিণীর কাছে গিয়ে বিদায় জানাতে পারেনি। 1 নম্বর, তিনি ব্যস্ত ছিলেন। 2 নম্বর, তিনি অসুস্থ ছিলেন। 3 নম্বর, তিনি খুব দুঃখ পেয়েছিলেন। 4 নম্বর, তিনি বাহিরে গিয়েছিলেন। তোমরা বলবে 3 নম্বর, খুব দুঃখ পেয়েছিলেন। মুখোপাধ্যায় শুইয়াছিলেন, উঠিয়া বসিলেন, বলিলেন, কি বললি, কাঁদছিল? হ্যাঁ দাদামশাই, যাবার সময় তো তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়িতে লাগল। এখানে কল্যাণী দাদামশাইয়ের প্রশ্ন উত্তর ছিল যে দাদামশাই জানতে চেয়েছিল আদরিণী কি যাওয়ার সময় কাঁদছিল। তখন কল্যাণী বলেছে, হ্যাঁ, যাওয়ার সময় তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছিল। অর্থাৎ আদরিণী যেন সত্যিই কাঁদছিল। এই কথার মাধ্যমে লেখক দেখতে চেয়েছেন আদরিণী শুধু একটি প্রাণী নয়, তার অনুভূতি আছে। সে তার প্রিয় বাড়ি মানুষ ছেড়ে যেতে কষ্ট পাচ্ছিল। এটি একটি খুব আবেগপূর্ণ মুহূর্ত, যেখানে মানুষ ও প্রাণীর ভালোবাসা একসাথে ফুটে উঠেছে। আর তিনি বৃদ্ধ আবার ভূমিতে পড়িয়া দীর্ঘ নিঃশ্বাস হইতে বলিতে লাগলেন, জানতে পেরেছি ওরা অন্তর্যামী কিনা। ও বাড়িতে যে আর ফিরে আসবে না তা জানতে পেরেছি। শোনো ছাত্রছাত্রীরা, এখানে আমরা খুব গভীর দুঃখের একটি দৃশ্য দেখতে পাই। বৃদ্ধ ব্যক্তি খুব কষ্ট পেয়ে মাটিতে বসে পড়লেন এবং দীর্ঘ নিঃশ্বাস ফেলতে ফেলতে বলতে লাগলেন, আমি বুঝে গেছি আদরিণী আর বাড়িতে ফিরে আসবে না। এখানে অন্তর্যামী বলতে বোঝানো হয়েছে মনের ভিতরে অনুভূতি বুঝতে পারা। তিনি যেন নিজের মন থেকে অনুভব করে ফেলেছেন যে আদরিণী এবার সত্যিই চলে যাচ্ছে এবং আর ফিরে আসবে না। এ কথার মাধ্যমে তার গভীর ভালোবাসা ও বিচ্ছেদ কষ্টের প্রকাশ পেয়েছে। নাতনি চলিয়া গেলে বৃদ্ধ সরাসু নয়নে আপন মনে বলিতে লাগলেন, যাবার সময় আমি তো ওর সঙ্গে দেখা করলাম না, সে কি তোকে অনাদর করে? না মা, তা নয়। এখানে আমরা বৃদ্ধ ব্যক্তির মনে খুব শুকনো অনুভূতি দেখতে পাই। নাতনি চলে যাওয়ার পর তিনি একা একা নিজের মনে ভাবতে লাগলেন, যাওয়ার সময় আমি
তোকে দেখা করলাম না, এতে কি তুমি ভাবি যে আমি তোকে অবহেলা বা অনাদর করেছি? অর্থাৎ তিনি দুশ্চিন্তা করছিলেন বিদায়ের সময় দেখা না করার জন্য আদরণী কি কষ্ট পাবে বা ভাবে যে তাকে ভালোবাসা হয়নি। কিন্তু সঙ্গে সঙ্গে তিনি নিজেকেই সান্ত্বনা দিলেন, না মা, তা নয়। মানে তিনি নিজেকে বোঝাতে চাইলেন যে আদরিনী নিশ্চয়ই বুঝবে তিনি তাকে খুব ভালোবাসেন। এখানে তার গভীর স্নেহ, মমতা ও অনুশোচনা খুব সুন্দরভাবে প্রকাশ পেয়েছে। তুমি তো অন্তর্যামী, তুমি কি আমার মনের কথা বুঝতে পারিসনি? খুকির বিয়েটা হয়ে যাক। তিনি বলছেন, তুই তো অন্তর্যামী, অর্থাৎ তুই তো আমার মনের সব কথা বুঝতে পারিস। তারপর তিনি বলছেন, তুমি কি আমার মনের কথা বুঝতে পারিস না? মানে তিনি আশা করছেন আদরিনী তার মনের ইচ্ছাটা বুঝবে। শেষে তিনি বললেন, খুকির বিয়েটা হয়ে যাক, অর্থাৎ তার সবচেয়ে বড় চিন্তা হলো খুকির বিয়ে যেন ভালোভাবে সম্পূর্ণ হয়। এখানে বোঝানো হয়েছে বৃদ্ধ ব্যক্তি তার দুঃখ, আশা, প্রার্থনা সব কিছু আদরিনীর কাছে প্রকাশ করেছেন, যেন সে তার মনের কথা বুঝতে পারে। এটি তার গভীর ভালোবাসা ও সহায় মনের প্রকাশ। তারপর তুই যার ঘরে যাবি তাদের বাড়ি গিয়ে আমি তোকে দেখে আসবো। তোর জন্য সন্দেশ নিয়ে যাব, রসগোল্লা নিয়ে যাব। তিনি বলছেন, তুমি যেখানে যাবি আমি সেখানে গিয়ে তোকে দেখে আসবো। অর্থাৎ তিনি আদরিনীকে ছেড়ে থাকতে পারছেন না, তাই সুযোগ পেলে তাকে দেখতে যাবেন। এরপর তিনি বললেন, তোর জন্য সন্দেশ নিয়ে যাব, রসগোল্লা নিয়ে যাব। এতে বোঝা যায় তিনি আদরিনীকে নিজের খুব প্রিয় সন্তানের মতন মনে করেন এবং তার জন্য মিষ্টি নিয়ে যাওয়ার কথা ভাবছেন। এই কথাগুলোর মাধ্যমে তার গভীর ভালোবাসা ও মায়া স্নেহ প্রকাশ পেয়েছেন। যতদিন বেঁচে থাকবো তোকে কি ভুলতে পারবো, মাঝে মাঝে গিয়ে তোকে দেখে আসবো। তুই মনে কোনো অভিমান করিস না মা। এখানে বৃদ্ধ ব্যক্তি গভীর ভালোবাসা ও আবেগ খুব সুন্দরভাবে প্রকাশ পেয়েছে। তিনি বলছেন, আমি যতদিন বেঁচে থাকবো তোকে কি কখনো ভুলতে পারবো। অর্থাৎ তিনি বোঝাতে চাইছেন আদরিনী তার কাছে এতটাই প্রিয় যে জীবনে কোনোদিন তাকে ভুলতে পারবে না। এরপর তিনি বলেন, আমি মাঝে মাঝে তোকে দেখে আসবো। মানে দূরে চলে গেলেও তিনি আদরিনীর সাথে সম্পূর্ণ বজায় রাখতে চান। শেষে তিনি স্নেহে ভরে বলেন, তুই কোনো অভিমান করিস না মা। এখানে মা বলে সম্বোধন করে তিনি আদরিনীকে নিজের সন্তান